আজকে আমাদের ক্লাস নাম্বার 6। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ইফ এলস ল্যাডার কাজ করে। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ইফ এলস এবং ইফ এলস ল্যাডার কিভাবে কাজ করে, এবং আমরা দেখছিলাম কিভাবে শুধুমাত্র ইফ ইউজ করে পারফরমেন্স, মানে ওয়ার্স্ট কেস এন্ড বেস্ট কেস সিনারিও দুইটা সেম থাকে। আর যদি ইফ এলস ল্যাডার ইউজ করি তাহলে ওয়ার্স্ট কেস বেস্ট কেস অনেক বেস্ট কেসের ড্রামাটিক চেঞ্জ হয়, যে বেস্ট কেস এর পারফরমেন্স খুব ভালো হয়। আমরা জাস্ট 5 মিনিট একটু রিভিজিট করি লাস্ট ক্লাসের ইফ এলস ল্যাডারের কোডটা। ওইখান থেকে আমরা শুরু করব। তারপর আমরা গ্রুপ তৈরি করব আজকের ক্লাসের শেষে, স্টাডি গ্রুপ। আমি জানি অনেকেই গ্রুপ হিসেবে জয়েন করছেন, তো ওনাদের গ্রুপ লাগবে না, কিন্তু যারা ইন্ডিভিজুয়ালি জয়েন করছেন অথবা গ্রুপ খুঁজতেছেন তাদেরকে দিয়ে গ্রুপ বানাবো আজকে, স্টাডি গ্রুপ। গ্রুপটা হবে টাইম জোনের উপর বেস করে সাধারণত হয়, কিন্তু অন্য দিকেও যে ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্ক এরকম টাইম জোনেও যদি টাইম মিলে যায় আপনাদের, তাহলে করতে পারেন। এটা কোনো ম্যান্ডেটরি না যে সেম টাইম জোনে হইতে হবে। আর আপনাদের কোনো প্রপোজাল থাকলে যে না আমরা তো অলরেডি গ্রুপ তৈরি করে ফেলছি, আপনি নিজেরাও তৈরি করতে পারেন। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ সবাই তৈরি করতে পারে, আমাকেও ইনক্লুড করতে পারেন ওখানে গ্রুপ অ্যাক্টিভিটি দেখার জন্য, এটা অপশনাল। হ্যাঁ, আর স্টাডি গ্রুপ করার পরে আপনারা একটা স্কেজুল করে ফেলেন যে এই টাইমে আপনারা স্টাডি গ্রুপ স্টাডি করবেন। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ইফ উপরের যে ইফ কন্ডিশন, এটা ইন্ডিভিজুয়াল ইফ কন্ডিশন। ইন্ডিভিজুয়াল ইফ কন্ডিশন একটা ইফের সাথে আরেকটা ইফের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটাকে একটা কোড, একটা ব্লক হিসাবে ধরা যাবে না, মানে একটা ইফ স্টেটমেন্ট হিসাবে, ইফ এলস স্টেটমেন্ট হিসাবে ধরা যাবে না। ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট যদি আমি মানডে পেয়ে যাই প্রথমে বেস্ট কেস সিনারিওতে, হোয়েন ভ্যালু ইজ 1 মানডে, তাহলে তো এখানে এই পর্যন্ত এক্সিকিউট করার পরে আমার আর এই 7টা 6টা বাকি 6টা স্টেটমেন্ট এক্সিকিউট করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও সে এক্সিকিউট করে এবং 8 সেকেন্ড সময় নেয়, যেখানে নাকি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা তার। কেন? কারণ এগুলি ইন্ডিভিজুয়াল ইফ স্টেটমেন্ট। যদি ইন্ডিভিজুয়াল ইফ স্টেটমেন্ট হয় তাহলে প্রতিবারই সে রান করবে এইভাবে। আমি এখানে আবার ব্রেক পয়েন্ট একটা সেট করি। ব্রেক পয়েন্ট কি কোন কোন ভাবে সেট করা যায়? ব্রেক পয়েন্ট কে বলতে পারবে? Double click. ডাবল ক্লিক হোয়ার ইন দিস এরিয়া। ওকে, এইভাবে। আরেকভাবে কিভাবে করা যায়? Right clicked. রাইট ক্লিক হিয়ার এন্ড দেন টগল ব্রেক পয়েন্ট। যদি ব্রেক পয়েন্ট থাকে, না থাকে তাহলে ব্রেক পয়েন্ট একটা সেট হয়ে যাবে। ব্রেক পয়েন্ট রিমুভ করতে হয় কিভাবে? আরেকজন বলেন। হ্যাঁ, বলেন। Double click again. আপনি কি আগের অ্যান্সার দিচ্ছেন? আপনি না, আরেকজন বলেন। তাহলে যদি ব্রেক পয়েন্ট থাকে তাহলে ডাবল ক্লিক করবো সেখানে, অথবা তাহলে কি হবে? মানে ব্রেক পয়েন্ট উঠে যাবে। হ্যাঁ, উঠে গেল। তারপরে ক্লিক করে আবার টগল ব্রেক পয়েন্ট ক্লিক আবার সেম টগল ব্রেক পয়েন্টে দিব। ওকে, এক্সেলেন্ট। ওকে, আমি তাহলে ব্রেক পয়েন্ট সেট করলাম। আমি এখন তাহলে কি করব? ডিবাগ করার জন্য এখানে ডিবাগ বাটনে প্রেস করব। ওকে, দেন F6, ডে ভ্যালু 1, মানডে প্রিন্ট করলো কনসোলে। হ্যাঁ, কনসোলে মানডে প্রিন্ট দেখতে পারতেছি। এখন আমি এক্সপেক্ট করি না সে কেন টিউসডে চেক করবে, ওয়েডনেসডে চেক করবে, কিন্তু সে করতেছে, কারণ এগুলি সব ইন্ডিভিজুয়াল ইফ স্টেটমেন্ট, একটার সাথে আরেকটা মিলতেছে না। ইন্ডিভিজুয়াল ইফ স্টেটমেন্ট। তাহলে এখানে দেখা গেল 8 সেকেন্ড লাগলো, 8 মিলি সেকেন্ড। এটা সেকেন্ড না, আসলে মিলি সেকেন্ড। তো বেস্ট কেসের কোনো ইয়া হলো না, মানে সুবিধা হলো না, কারণ বেস্ট কেসেও দেখা গেল 8 মিলি সেকেন্ড লাগলো। আর ওর্স্ট কেস যখন ভ্যালু 7 থাকবে তখন তো সবগুলি সে চেক করবে, এটা না হয় মানলাম। হ্যাঁ, যেহেতু লাস্টারটা তো কেন প্রথম থেকেই তো সবগুলি চেক করবে, এটা মানা যায় যে ঠিক আছে, যেহেতু আমার ভ্যালু 7, তাহলে এটাও চেক করবে, এটাও চেক করবে, এটাও চেক করবে, সবই চেক করে সে আসবে 7-এ। তো এরকম ইন্ডিভিজুয়াল ইফ স্টেটমেন্ট গুলিতে দেখা যায় যে 8 সেকেন্ড দুইটাই 8 সেকেন্ড লাগলো, পারফরমেন্স এখানে ভালো না। তারপর আমরা কি করলাম? এই ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট গুলির মধ্যে আমি কি করলাম, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইফ স্টেটমেন্টকে একসাথে করার জন্য এলস এর ইউজ করলাম। এখানে এলস, শুধুমাত্র এখানে এলস এক্সট্রা লেখা হইলো। তাহলে কি হলো? যদি এলস থাকলে, যদি এটা ট্রু হয় তাহলে শুধু এটা রান করবে, আর এটা ধরবেই না, এটা জাম্প করবে, এলস জাম্প করবে। যদি ইফ এর কন্ডিশন ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে এটা রান করবে, আর এটা জাম্প করবে, এটা স্কিপ করবে, এলস স্কিপ করবে। আর যদি এটা ফলস হয় তাহলে এটা স্কিপ করবে, আর এলস এরটা রান করবে। তাহলে তো দেখতেছি, হ্যাঁ, সে যদি এটা ফলস পায় তাহলে ডিরেক্ট চলে যাবে এখানে। এখানে যে যদি দেখে যে কন্ডিশন ট্রু,
তখন সে এটাকে রান করবে। আর যদি দেখে এটাও কন্ডিশন ফলস, তাহলে এই এলস এ রান করবে। এই এলস এ যে আবার দেখবে কন্ডিশন ট্রু কিনা, তাহলে এটা রান করবে, আর নাহলে ফলস হলে এটা রান করবে। এটা রান করতে যে আবার কন্ডিশন পাবে, কন্ডিশন পেয়ে দেখবে যে এটা ট্রু কিনা, ট্রু হলে এটা রান করবে, না হলে এটা রান করবে। এটা রান করতে যায় দেখে এখানে কন্ডিশন আছে, কন্ডিশন হলে এটা ট্রু কিনা, ট্রু হলে এটা, না হলে এটা, এইভাবে করে আগাবে। এখন আমি দিলাম মানে 1 বেস্ট কেস দেখতেছি। আমি আবার নতুন করে রান করি, যেহেতু ভ্যালু চেঞ্জ হলে আবার নতুন করে রান করতে হয়। আমি টার্মিনেট করলাম, এখানে রেড বাটন প্রেস করে টার্মিনেট, দেন ডিবাগ এগেইন। ওকে, এটা তো আমরা দেখছি 1 এর জন্য 8 সেকেন্ড লাগে, 8 মিলি সেকেন্ড লাগে। তো ডে 1 এর জন্য এবার ইফ এলস ল্যাডার ইউজ করতেছি। ডে 1 সে পাইলো, মানডে পেয়ে গেল। মানডে পেলে আর কোনো এলস রান করবে না, সে একেবারে জাম্প করবে মেইনে। এবার আমি ক্লিক করি, একটা সিঙ্গেল ক্লিক, এখান থেকে জাম্প করলো মেইনে। তাহলে বেস্ট কেস সিনারিওতে যখন ডে ভ্যালু 1, দেন এটা লাগলো 1 মিলি সেকেন্ড, এখানে লাগলো 8 মিলি সেকেন্ড। ওর্স কেস সিনারিও সেমই রয়ে গেল। তারপরে তো আমার পারফরমেন্স এত ভালো হচ্ছে না, আমি দেখতেছি যে ওর্স কেসে 8 সেকেন্ড লাগে, যে জায়গায় আমি আরো কম করতে পারি হয়তো। দেখি আমি কিভাবে এটাকে আরো কম সময়ের মধ্যে পারফরমেন্স আরো ভালো করতে পারি, আর কোনো স্কোপ আছে কিনা। এটার জন্য আমরা আজকে সুইচ শিখবো। আমি আজকের প্রজেক্ট ওপেন করতেছি, ক্লাস 06 সুইচ নেস্টেড ইফ। আপনারা এরকম 01, 02, 03, 04 দিয়ে করবেন, করলে কি হবে, সিরিয়ালে থাকবে প্রজেক্টগুলি। ডোন্ট ক্রিয়েট করলে দেখেন আপনাদের আগের ক্লাসগুলিতে এই যে এখানে 01, 02, 03, 11, 12, 15 এইভাবে করে সিরিয়ালি পাওয়া যাবে। এই কোডটা দেখে কিন্তু ইয়ে করে না, ভয় পান না। এটা হলো কততম, 22 নাম্বার ক্লাস। এটা আমাদের স্টুডেন্টরাই করছে এগুলি। তো এইটা আমরা এখন আছি 5 নাম্বার সিঁড়িতে, আমরা 22 নাম্বার সিঁড়িতে 22 স্টেপে যে আমরা দেখব। এটা খুব ইজি, ঠিক গত ক্লাসের থেকে আজকের ক্লাসটা যেমন ইজি মনে হবে, আমরা তো ইয়ে করতেছি, বুঝতেছি অ্যাটলিস্ট। তো এটাও তখন বুঝে যাবে ইজিলি। তাহলে কাজ করি, আমি এখানে একটা ক্লাস তৈরি করি, সুইচ এক্সাম্পল। সুইচ একটা রিজার্ভ ওয়ার্ড, অথবা ইফ অথবা এলস। আমি কোনো ক্লাসের নাম এলস দিতে পারি না, কারণ এগুলি রিজার্ভ ওয়ার্ড। তো সাথে আন্ডারস্কোর দিয়ে এক্সাম্পল দিলে যে কোনো রিজার্ভ ওয়ার্ডই লেখা যায়। আমি সুইচ লিখলাম, SWITCH সুইচ লিখলাম, বাট আন্ডারস্কোর দিয়ে এক্সাম্পল দিলে কোনো সমস্যা নেই, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। ক্লোজ আদার্স, আমি শুধু সুইচটাই রাখবো, এখন অন্য উইন্ডোগুলি সব ক্লোজ হয়ে গেল। মানে আমার যদি অন্য উইন্ডো ওপেন থাকে, কারণ এখানে আমার 3টা উইন্ডো ওপেন আছে, আমি এখন রাখবো এইটাকে, আর বাকি 2টাকে বন্ধ করে দিব। তাহলে আমি রাইট ক্লিক করে ক্লোজ অল দিয়ে তো সবই বন্ধ হয়ে যাবে। আর যদি ক্লোজ আদার দিই, ক্লোজ আদার্স মানে এটা ছাড়া বাকি যা আছে সব ক্লোজ, 2টা বন্ধ হয়ে গেল। উইন্ডো, ট্যাব, এগুলিকে ট্যাব বলে, একটা ট্যাবগুলি বন্ধ হয়ে গেল। ওকে, সুইচের এক্সাম্পল হিসাবে আমি আগের এক্সাম্পলটাকে আমি নিয়ে আসতে পারি। এখান থেকে আমাদের যাত্রা শুরু। ইফ এলস ল্যাডার দেখলাম, এখানে ডেটা কেন ইয়া করলো, এরর দিল। ডেতে আমি মাউসটা হোভার করি, এখানে কি বলছে, ভ্যারিয়েবল দিতে হবে। কোথায় কত নাম্বার লাইনে দিব ভ্যারিয়েবল, 9 কি লিখবো, ইন্ট ইন্ট ডে লিখবো, হ্যাঁ মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এইরকম জাভা টার্মে কথাগুলি বলবো, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কিংবা ভ্যারিয়েবল হ্যাঁ ডিক্লেয়ার করতে হবে, এটাই ভ্যারিয়েবল। ওকে, তো এখন আমরা জীবন ট্যাবগুলো কিভাবে ক্লোজ করছেন একটু আবার দেখাবেন প্লিজ। ট্যাবগুলি যদি আমাদের নতুন এখানে অনেকগুলি ট্যাব থাকে, হ্যাঁ, তো আমি ইন্ডিভিজুয়াল এক একটা ট্যাবকে ধরে ধরে আমি ক্লোজ করতে পারবো, ক্লোজ। তাহলে ইন্ডিভিজুয়ালি একটা ক্লোজ হবে। আর আমি যদি চাই যে যত ট্যাব আছে সবগুলিকে একসাথে বন্ধ করব, তাহলে ক্লোজ অল দিলে সবগুলি একসাথে ক্লোজ হয়ে যাবে। আর আমি যদি চাই শুধু এটা রাখবো আর বাকি সব বন্ধ হবে, ক্লোজ হয়ে যাবে, তাহলে রাইট ক্লিক, ক্লোজ আদার্স, আদার অনেকগুলি বন্ধ হবে। সুইচে থ্যাংক ইউ। এখন আমরা সুইচ করে দেখি যে এটার রিকোয়ারমেন্টটা লিখি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আমার, আর এটার জন্য প্রোগ্রামটা নিচে। বেস্ট কেস 1 মিলি সেকেন্ড আর ওয়ার্স্ট কেস 8 মিলি সেকেন্ড। আমরা এখন সুইচ, এখন কেউ লিখবেন না, জাস্ট ফলো করেন আমাকে, আমি পরে বলবো, আপনারা এখন লেখেন।
হ্যাঁ, তাহলে ইজি হবে আপনার জন্য। এখন লিখতে গেলে অনেক কিছুই আপনার মিস করবেন। সুইচের ইফ এর স্ট্রাকচারটা যেমন এরকম, ইফ প্রথমে ইফ লিখতে হয়, সুইচেরটাও ঠিক এরকমই, প্রথমে সুইচ লিখতে হবে। সুইচ, আমি যে ভেরিয়েবলটা চাই ওই ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলটা আমি কন্ডিশনে রাখি, কন্ডিশনে আমি ইফের কন্ডিশনে কি ভেরিয়েবল রাখি, এখানে ভেরিয়েবল কোনটা যেখানে হাইলাইট করছি, ডে ভেরিয়েবল। ডে, মানে ডে যেটা, এটা হলো এই ভেরিয়েবল। ওকে, রাখলাম আর সুইচে কার্লি ব্রেস করে দিলাম একটা। তারপর সুইচের মধ্যে দিতে হয় কেস। কেস যদি ডে ভ্যালু, এই ডে ভ্যালু যদি 1 হয়, কেস 1 যদি 1 হয়, দেন কোলন, দেন প্রিন্ট স্টেটমেন্ট 1 হলে এটা মানডে। ওকে, ঠিক একইভাবে আমাকে সবগুলি কেস লিখে ফেলতে হবে। কেস 1, কেস 2, কেস 3, 4, 5, 6, 7। সো এটা হচ্ছে 2, অ্যাজ ইফ আমরা লিখতেছি ইফ ডে ইজ 4, এরকমই। এটা না লিখে আমরা লিখতেছি কেস 4, 6, 7, সানডে, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে এন্ড টিউসডে। এবার দেখি আমি ডে এর ভ্যালু যখন 1, ডে এর ভ্যালু যদি আমি 1 দেই, তখন আমার এই সুইচ বেস্ট কেস সিনারিও এবং ওর্স্ট কেস সিনারিওতে কি আসে, বেস্ট কেস সিনারিও এবং ওর্স্ট কেস সিনারিওতে কি ভ্যালু আসে। ওকে, আমি রান করলাম, এটা তো সবই রান হয়ে গেল। ওকে, তাহলে আমি এক কাজ করি, এখানে একটা সিস্টেম আউট প্রিন্টএলএন দিই, এখানে একটা লাইন দিই, উপরের লাইনটা আলাদা, নিচের লাইনটা আলাদা। রান করি। হ্যাঁ, উপরে মানডে প্রিন্ট হলো, উপরেরটা এটা, এটা তো এটা, আর এখান থেকে প্রিন্ট হলো, সব প্রিন্ট করে ফেলছে। এটা আবার কিভাবে? আমি দেখতে চাই কি ভুল আছে এখানে। তাহলে কি করব? লাইন বাই লাইন এক্সিকিউট করব। আমি বাগটা বুঝতে চাই, কেন এই বাগটা হইলো। আমি তো এক্সপেক্ট করতেছি মানডে অনলি, কেন এখানে সব প্রিন্ট হচ্ছে, কেন প্রিন্ট হচ্ছে এখানে? তাহলে আমি কিভাবে এটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করব? কোথা থেকে আমি ব্রেক পয়েন্ট দেব? সবগুলো কার্লি বেসের ভিতর দিছেন, এই জন্য কি সব রেট? হ্যাঁ, মানে আমি Five লাইন line. বাই লাইন এক্সিকিউট করব। এখন আমার একটা কাজ, এখন সামনে লাইন বাই লাইন এক্সিকিউট করব। কিভাবে? আমি লাইন নাম্বার 35 এ একটা ব্রেক পয়েন্ট সেট করব। ব্রেক ওকে, পয়েন্ট সেট করব। ওকে, সেট করলাম। দেন কোথায় ক্লিক করব? তারপর হচ্ছে আগে ডিবাগ করব। ডিবাগ। আগে ওকে, এক্সেলেন্ট। আমি ক্লিক করলাম এখানে। ওকে, আমার ডিবাগ মোডে চলে আসছে। এখনো এখনো এটা হাইলাইট হয় নাই কেন? এটা মনে হয় যদি এরকম না হয় তাহলে আবার টার্মিনেট করব। টার্মিনেট করে আবার ডিবাগে ক্লিক। হ্যাঁ, এবার হাইলাইট হয়েছে, এবার গ্রিন highlight গ্রিন হয়েছে। এবার আমি, সে এখানে এসে বসে আছে, সে আমার জন্য ওয়েট করতেছে। আমি বললাম যে ওকে, এক্সিকিউট দিস স্টেপ ওভার, মানে F6 বললেই এক্সিকিউট করবে। এক্সিকিউট দিস, সে এক্সিকিউট করলো। ডে এর ভ্যালু হলো এখন 1। 1 সুইচ ডে ভ্যালু, সুইচ ডে ভ্যালু 1। সে কি করবে? এখান থেকে জাম্প করবে, যে লাইনটা সে পাইলো ওই লাইনে, সুইচ 1। তো সে এখানে এসে যাবে। আসার পরে একবার জাম্প করার পরে সে বাকি যা আছে সব এক্সিকিউট করতে থাকবে। যদি না আমি তাকে বলি যে হয়েছে, এই মানডে প্রিন্ট করছো, আর কিছু লাগবে না। দেখি, ক্লিক, অন্য সে সব প্রিন্ট করতেছে, সব। আমি বললাম না, মানডে তো প্রিন্ট হয়েছেই, এবং এটাই আমি চাই। তোমার আর টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এগুলো প্রিন্ট করতে হবে না। তো এই মানডে প্রিন্ট করার পরে তুমি এখান থেকে বের হয়ে যাও। ব্রেক মানে এই সুইচের এই পুরো স্টেটমেন্ট থেকে, এই কার্লি ব্রেস টু এই কার্লি ব্রেস যতটুকু জায়গা আছে এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে নিচে কোথাও যদি আরো কোনো স্টেটমেন্ট থাকে, ওই স্টেটমেন্টটাকে ইয়া করবে। আমি একটা ডান একটা স্টেটমেন্ট লিখে রাখলাম সুইচের বাইরে, ডান স্টেটমেন্ট। তখন সেই ডান স্টেটমেন্টটাকে ইয়া করবে। যদি আমি ব্রেক দিই এখানে, দেখি আবার ব্রেক, যেহেতু আমি চেঞ্জ করছি কোড, আমি আবার টার্মিনেট করতে হবে এবং ডিবাগে ক্লিক করতে হবে। ডিবাগ, দেন সুইচ ডে ভ্যালু 1, ডে ভ্যালু 1, দেন মানডে, দেন ব্রেক। ব্রেক মিন্স এই কার্লি ব্রেসের পরে সে চলে যাবে, মানে এই টোটাল এই সুইচ কেস সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। তাহলে এখন যদি ব্রেক হয় তাহলে সে কোথায় জাম্প করবে? কত নাম্বার লাইনে? 55। 55। এক্সেলেন্ট। সো 55। এখন কেউ লেখে না, কিন্তু লেখলে কিন্তু মনোযোগটা হারিয়ে যাবে না আপনার। জাস্ট দেখেন। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল যে সে কেন কেস রান করলো না? এক্সকিউজ মি, কোন কেসটা? জি বলেন। না, সে তো কোনো কেসই যায় না। না, গেল তো এই যে কেস নাম্বার 1-এ। সে তো হ্যাঁ। ডিরেক্টলি আপনার 38 চলে গেল, 37।
হ্যাঁ 37 37 এখান থেকে চলে গেল 37। কেসটা এইভাবেই কাজ করে, যখনই ডে এর ভ্যালুটা যত হবে ওই কেস নাম্বারে সে জাম্প করবে। তো তখন সে কেস 37 যাবে না, সরাসরি 38 যাবে, 36 থেকে 38 যাবে। আমি আবার রান করি। হ্যাঁ একটু হ্যাঁ, এখান থেকে একজন F6 দেই, তাহলে কোথায় যাবে? কেসে ঢুকবে 36 এ যাবে। 36 এ ডে এর ভ্যালু ভেরিয়েবল পেলো 1, 1 তার মানে সে 1 ফাইন্ড করবে এখানে কোথায় আছে। সে আগেই জাম্প করার আগেই দেখে ফেলবে কোথায় জাম্প করতে হবে। ও এখানে জাম্প করতে হবে, ওকে। তাহলে আমি যদি এখন নিয়ে দিই, তাহলে এই যে কেস 1 এ গেল কিন্তু এখানে থাকে না আর কি। থাকে না, এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, তো এর স্টেটমেন্টে চলে যায়। চলে যায়। হ্যাঁ, তাহলে মানডে প্রিন্ট করলো, তারপর কাজ শেষ। এবার ব্রেক মানে কেস থেকে বের হয়ে যাবে, ব্রেক মানে কেস থেকে বের হয়ে যাও, তখন সে ডানে ইয়া করবে। সো মানডে ফাইন। জি, আসসালামু আলাইকুম বেলাল ভাই। তাহলে এইখানে 1 সেকেন্ড, জি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার যে সুইচে ই ফিল্ডসে যেরকম ডাবল ইকুয়াল ছিল, এখানে কি আমি ডাবল ইকুয়াল যদি সুইচে যদি দিই, এই যে সুইচ ডাবল ইকুয়াল ডে যদি দিই, এটা কি কাজ করবে না তো না? না, এখানে আর একটা যেভাবে হচ্ছে যে এখানে যে যে টুগুল পয়েন্টে যে যে মানে একদম লাস্টে আসার কথা ছিল, এটা কেন সিস্টেম আউট প্রিন্ট এন্ড ডান ওখানে কেন শেষ হলো? এটা তো একদম নিচে শেষ হওয়ার কথা ছিল জাম্প করার পরে। হ্যাঁ যখন জাম্প করবো এটা তো ডাইরেক্ট একদম নিচে এসে মেইন যে পয়েন্টটা 56 এ এসে এটা হ্যাঁ হ্যাঁ, ব্রেক মানে হচ্ছে এই সুইচ থেকে বের হয়ে যেতে বলতেছি। সুইচ থেকে, সুইচের লাস্ট লাইন হচ্ছে এটা 52, তার মানে এর পরের লাইনে এসে জাম্প করবে। পরের লাইনে তো কমেন্টস, এখানে জাম্প করার কিছু নাই, পরের স্টেটমেন্টে সে জাম্প করবে। মানে এইখান থেকে এই পর্যন্ত যে জায়গা আছে এটা সে জাম্প করবে। মানে এর আগেরটা আপনার জাম্প করছিল একদম শেষে, একদম ওই যে যেমন এর আগেরটা যখন আমরা জাম্প করছিলাম তখন তো আমরা জাম্প করার পরে আর কোনো স্টেটমেন্ট ছিল না। এইখানে যে স্টেটমেন্ট থাকতো তাহলে এগুলো করতো। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলে সুইচের ক্ষেত্রে এখন ব্রেক যেই পয়েন্টটা সেট করলেন 39 নাম্বার লাইনে, হ্যাঁ এটা যদি আপনি উঠায় দেন, মানে এটা একটু মুছে দেন, আমি একটু দেখতে চাই। ওকে, হ্যাঁ ব্রেক 39 নাম্বার লাইনে যে আপনি ব্রেক লিখেছেন, ও যেন এটা আচ্ছা stop হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, এখন এটা দিয়ে দেওয়ার পর এখন ডের ভ্যালু যদি আমি অন্য একটা ধরি, লাইক ভেরিয়েবল ভ্যালু যদি আমি অন্য একটা ধরলাম, যে কোনো ধরেন আমরা 5 ধরি, এবং 5 ধরে আমরা এবার স্লো মোশনে দেখি, লাইন বাই লাইন দেখি। হ্যাঁ ওইটাই হ্যাঁ, তো তাহলে এখন কি করবে বলেন তো? এখন আমি হলো F6 এ যাব আর কি। মানে হ্যাঁ, এখন F6 এ গেলাম, ডের ভ্যালু কত? 5, তাহলে কোথায় জাম্প করবে? তাহলে এখন জাম্প করবে 46 নাম্বার লাইনে, নাকি 46 নাম্বার লাইনে জাম্প করবে। এই যে 46 নাম্বার লাইনে জাম্প মানে করবে, হ্যাঁ 47 এ চলে গেছে। হ্যাঁ তাহলে ওকে, দেন ফ্রাইডে, তারপরে স্যাটারডে, তারপর থেকে একদম শেষ পর্যন্ত রেগুলারলি যাবে। আচ্ছা, রেগুলার। তখন যদি মানে এটার সিস্টেমটা হলো যে যদি আমি ক্লিক করি, ও ডে ভ্যালু যত আছে তততে ডিরেক্ট চলে যাবে। আর আমরা যখন বের করে ফেলবো যে ও ডিরেক্ট যততে গেছে ওইটাই আমার ভ্যালু, তখন আমরা ব্রেকের যেই পয়েন্টটা ওটা সেট করে দিব এরপর। সেট করে দিব, হ্যাঁ সেট করে দিব। এখন তো ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে সবই প্রিন্ট করে ফেলছে। আর আমি চাই যে না, যদি ফ্রাইডে প্রিন্ট করে তারপরে সে কি করবে? ব্রেক করে দিবে। হ্যাঁ, এন্ড করে দেবে, মানে সুইচ থেকে বের হয়ে যাবে। তো আমি আবার দেখি 5, ডের ভ্যালু 5, জাম্প করবে কোথায়? 46 নাম্বার লাইনে জাম্প করলো, ফ্রাইডে প্রিন্ট করলো, এখন জাম্প করবে কোথায়? 48 থেকে বের হয়ে যাবে, মানে এই সুইচ থেকে বের হয়ে যাবে একদম লাস্ট লাইনের পরে। 53 পরে যদি কোনো লাইন থাকে, এখানে লাইনে এখানে একটা লাইন আছে, তার মানে নিঃসন্দেহে সে 56 নাম্বার লাইনে এসে যাবে। আর আরেকটা কোশ্চেন ছিল ভাই, বলেন। আপনি এর আগে যখন বলছিলেন তখন বললেন যে ভেরিয়েবল যে ইন্টিজার যে এটা ছিল আর কি, ওইখানে টগল পয়েন্ট সেট করা যাবে না। তো এখানে কি সুইচের আগে সেট করলে কি কোনো সমস্যা হবে না? সুইচের যে আগে শুধুমাত্র কোথায় সেট করা যাবে না? মানে আপনি বলছেন 15 নাম্বার লাইনে ভেরিয়েবল ডিক্লারেশনে। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লারেশন লাইনে সেট করা যাবে না, কিন্তু অন্য যে কোনো লাইনে সেট করা যাবে, যেমন আমরা এখানে সেট করতে পারতেছি। তার মানে হলো পরে যদি ভেরিয়েবল লাইন থাকে তখন সেটা সমস্যা হবে না, মানে আপনি যেই লাইনে টগল পয়েন্ট সেট করলেন, ব্রেক পয়েন্টটা সেট করলেন। হ্যাঁ, মানে অন্য যে কোনো লাইনে হবে, এখানে হইতে পারতো, আমি এখানে না করে এখানে করলাম। এখন যে আমি রান করি, তাহলে সে এখানে এসে হল করবে, এবং ডের ভ্যালু তো আগেই 5 অ্যাসাইন করেই ফেলবে,
হুম। এখন এখান থেকে সে শুরু করলো, ডে এর ভ্যালু 5, তাহলে সে জাম্প করলো 5 এ। না তাহলে কি এটা ইন্টিজারের ক্ষেত্রে ডিফারেন্ট হবে? কারণ আপনি বলেছেন যে ইন্টিজারের পরে সেট করতে, মানে এই ইন্টিজারের পরে মানে ডিক্লারেশনের পরে? হ্যাঁ মানে আপনি মানে অবভিয়াসলি ডিক্লারেশনের পরে, হ্যাঁ হ্যাঁ, ডিক্লারেশনে কখনো মানে আপনি এখন set লিখেও করা যায় না। রেখেছেন 16 নাম্বার লাইনে ব্রেক পয়েন্ট হবে। হ্যাঁ, না, এরকম 16 নাম্বার লাইনে আমি দিতে পারতাম এখানে ব্রেক পয়েন্ট, কিন্তু দেই নাই কেন? কারণ আমার এই এক্সিকিউশনটা দেখার দরকার নাই, কারণ আমি তো অলরেডি এটা দেখছি এক্সিকিউশন, হ্যাঁ তাই না? আমি যদি এখানে দিতাম এক্সিকিউশন, তাহলে হচ্ছে এখানেও থামতো, আমি আবার দিই, সে আবার এখানেও থামতো। হ্যাঁ। আমি তখন বলতাম যে আমার তো এটা দেখার দরকার নেই, তুমি এখানে থামলা কেন? সে বললো যে তুমি তো এখানে ব্রেক পয়েন্ট দিচ্ছ, এই কারণে থামছি। আমি ও সরি, তা আমি উঠাই দিই, আমার এখানে থামার দরকার নেই, তো আমার দরকার তো নিচে থামা, এই যে 36 এ। ওকে, তাহলে ব্রেক পয়েন্ট দিলাম, আবার এক্সিকিউট। সে আর এখানে থামলোই না, সে রান করলো, ঠিক আছে, মানডে প্রিন্ট করলো এবং প্রিন্ট এলেন এই লাইনটা ড্র করলো, কিন্তু সে থামলো কোথায়? থামলো 36 এ। না ভাই, আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট, যে বলেন। ভেরিয়েবল ডিক্লেয়ার আমি যেই লাইনে করছি ওইখানে কি আমি ব্রেক পয়েন্ট সেট করতে পারবো না? আমরা তো বলতেছি যে ভেরিয়েবল ডিক্লারেশন লাইনে ব্রেক পয়েন্ট সেট করা যায় না। এইটাই, তাহলে সুইচ কি ভেরিয়েবল ডিক্লারেশন না? এটা কি? এটা তো সুইচের স্টার্টিং। হ্যাঁ, তা মানে সেই ক্ষেত্রে কি সুইচটা কি ভেরিয়েবল হিসেবে ইউজ করতেছি আমরা? না, সুইচের মধ্যে একটা ভেরিয়েবল ইউজ করতেছি, ডে। ডে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি না। ডে কোথায় ডিক্লেয়ার হয়েছে? এখানে 35 নাম্বার। আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে ব্রেক পারছি। পয়েন্ট, উই ক্যানট সেট ব্রেক পয়েন্ট। আমার মনে হয় হ্যাঁ। ভাইয়া আপু যেটা বলতে চাচ্ছি যে সুইচ কি কোনো ভেরিয়েবল কি না মনে হয় হ্যাঁ, সুইচ ভেরিয়েবল ইউজ করে, বাট সুইচ ভেরিয়েবল ডিক্লারেশন না। না এক্সাক্ট ভেরিয়েবল ডিক্লারেশন আমি শুধুমাত্র হ্যাঁ এখন এইটাই আমি বুঝতে পারছি, সুইচ হ্যাঁ ভেরিয়েবল হ্যাঁ। ডিক্লারেশনের ক্ষেত্রে ওটা তো আগেই ডিক্লেয়ার হয়ে গেছে 15 right. নাম্বার লাইনে। 15 নাম্বার লাইনে এখন আমি বুঝতে আমরা শুধু ইউজ করতেছি ওই ভেরিয়েবলটা এখানে। দাঁড়ান ভাই, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি সব কয়টা লাইনেই ব্রেক ইউজ করতে পারবো? হ্যাঁ, আমরা দেখি তাহলে। আমরা ডে ভ্যালু যখন 5 তখন সেইভাবে সুন্দরভাবে ফ্রাইডে প্রিন্ট করে দেখি। ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে ডান। ডে ভ্যালু যখন 3 তখন কি করে? 3 তখন কি করছে? ওয়েডনেসডে প্রিন্ট করছে। ডে ভ্যালু আমি এক্সপেক্ট করতেছি ওয়েডনেসডে প্রিন্ট করবে, কিন্তু আবার থার্সডে প্রিন্ট করতেছে। Friday তাহলে print আবার করছে। ফ্রাইডেও প্রিন্ট করতেছে, তারপর আবার স্যাটারডে প্রিন্ট করে নাই কেন? রাইট, কারেক্ট। দেখি একটু স্লো মোশন দেখি। ডে ভ্যালু হচ্ছে 3, তাহলে জাম্প করবে কোথায়? কত নাম্বার লাইনে? 42 নাম্বার লাইন ডাইন করলো, ওয়েডনেসডে প্রিন্ট করলো। তা এখন কোথায় যাবে? ব্রেক আছে? ব্রেক নাই, 45 এ যাবে। তাহলে 45 জাম্প করবে, এটা জাম্প করবে, তারপর ব্রেক আসতেছে। ব্রেক আসলে স্যাটারডে সানডে জাম্প প্রিন্ট করবে নাকি বের হয়ে যাবে? সে ডানে চলে যাবে। বের হয়ে যাবে। তাহলে আমি ওয়েডনেসডের পর একটা ব্রেক দিই, তাই না? এইবার আমরা রান করি। এখন আমি এক্সপেক্ট করতেছি শুধুমাত্র ওয়েডনেসডে, নট থার্সডে অ্যান্ড ফ্রাইডে। থার্সডে অ্যান্ড ফ্রাইডে এক্সট্রা আসছে। তাহলে আমি যদি এখন রান করি, ডে হলো 3, জাম্প করলো ওয়েডনেসডেতে, ওকে ফাইন। তারপরে ব্রেক করলো, ব্রেক করার পরে সে কোথায় যাবে? একদম ডানে ব্রেক বের হয়ে হচ্ছে যাবে। যে এখানে আপনার সিস্টেম আউট প্রিন্ট এলেন ডান কথাটা তো আসেনি, ও যেহেতু ওখানে চলে গেছে। সিস্টেম আউট প্রিন্ট এলেন এটা, মানে এক্সিকিউট করে না এটা। হ্যাঁ এই লাইনটা মানে গ্রিন লাইনটা মানে হচ্ছে সে আমাকে বোঝাচ্ছে যে আমার এই ব্রেক পারমিট দাও। এক্সিকিউশন পয়েন্টার, এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টার। এটার নাম কি? এক্সিকিউশন পয়েন্টার। এটা লিখে রাখেন এখন, কালকেও গত ক্লাসে আমরা লিখে রাখছিলাম, আজকেও লিখে রাখেন, তাহলে মনে থাকবে। এক্সিকিউশন পয়েন্টার, যেটা নাকি পয়েন্ট করতেছে যে এই লাইনটা এক্সিকিউট হতে যাচ্ছে। ভাইয়া তাহলে কি মাঝখানে দুইটা ব্রেক ইউজ করলেও কোনো সমস্যা হবে না? মানে আমার ভ্যালু তো আছে 3, হ্যাঁ, আমি 3 এর পরে ব্রেক ইউজ করলাম, বাট পরবর্তীতে 5 এর পর মানে কেস 5 এর পরেও একটা ব্রেক আছে, সো ওইটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না? কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না তো এটা। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। আমি যদি 4 হয়, 4 দিই, তাহলে কি হবে দেখেন। 4 এর ভ্যালু গেল এখানে 4, ওকে, জাম্প করবে কোথায়? 45 এ জাম্প করলো, থার্সডে প্রিন্ট করলো, এখন কোথায় যাবে? 47 এ। 47 এ মানে 48 ফ্রাইডেও প্রিন্ট করে ফেলবে, থার্সডে প্রিন্ট করলো, এখন তো দেখতেছি সে ফ্রাইডেও প্রিন্ট করে ফেলতেছে, তারপরে ব্রেক দিতেছে। এখন আমি কি করতে হবে? এখন আমি চাই শুধু থার্সডে প্রিন্ট করবে এবং থার্সডের পরে একটা ব্রেক। হ্যাঁ এটা পরে থার্সডে একটা ব্রেক দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট।
আবার রান করি, হ্যাঁ এখন শুধু থার্সডে প্রিন্ট করতেছে। তাহলে কি প্রত্যেকটা কি লাইনে আমাকে মনে হয় ব্রেক ইউজ করলে তাহলে আমরা প্রত্যেকটা লাইনেই ব্রেক ইউজ করে দিই, কারণ আমি যদি একটা ডে পাওয়া যায়, এইখানে তো একসাথে 2-3টা ডে, তো ডে এর ফেলের মধ্যে কি একসাথে 4ও আসবে 5ও আসবে এরকম আসবে না, নেভার এভার এরকম আসবে। তার মানে প্রত্যেকটা লাইনেই আমার একটা ব্রেক নিয়ে ফেললে ভালো হবে। এইটা নিব, এখানেও নিব, তাহলে সে অ্যাকচুয়াল ভ্যালুটা ফাইন্ড করে ওখানেই যাবে এবং এরপর ডানে চলে যাবে। রাইট। এখন আমি বেস্ট কেস সিনারিওটা দেখি কেমন। ডেভেল 1 বেস্ট কেস সিনারিওতে সুইচে ঢোকার পর থেকে আমরা কাউন্ট করি কতটা স্টেটমেন্ট গেল। কেস 1 মানডে, এই যে কেস 1 একটা স্টেটমেন্ট প্রিন্ট করলো 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, তারপরে কোথায় যাবে, তারপরে ডান, ওকে ফাইন, তাহলে এখানে হলো 2 মিলি সেকেন্ড। আর ওর্স কেস সিনারিওতে যখন কেস ডে ভ্যালু 7 হবে, তখন 7 এখন কি করবে সে, হ্যাঁ এই যে একটা স্টেটমেন্ট রান করলো, আরেকটা স্টেটমেন্ট রান করলো, মানে ধরেন না এখান থেকে আমরা কাউন্ট করি, এটা প্রথম স্টেটমেন্ট রান করতেছে, তারপর ব্রেক, তার মানে 2 মিলি সেকেন্ড। ওর্স কেস সিনারিওতেও 2 মিলি সেকেন্ড, মানে বেস্ট কেস আর ওর্স কেস সেম হয়ে গেল, তার মানে এটার পারফরমেন্স সবচেয়ে বেশি না, এটা হচ্ছে রাইট। এখানে যে 100টা কেসও থাকে, তাহলে যদি 98 হয় তাহলে জাম্প করবে একবার, এটাও 2 সেকেন্ড হবে, 2 মিলি সেকেন্ড। সেকেন্ডই হবে। হ্যাঁ, আর এখানে 100টা থাকলে ওর্স কেসও হবে 100, এখান থেকে 100, তাই না, এখানে যাবে 100। তাহলে ব্রেকটা ইজি না, সুইচটা কি ইজি না ইফ এলস এর চেয়ে, ল্যাডারের চেয়ে? অনেক ইজি। আমরা ব্রেকের আরো এক্সাম্পল করব, কিন্তু এটাকে আগে আমরা একটু ভালো মতো বুঝি কি হইতেছে। ওকে,